তো অনেকেই জিজ্ঞেস করতেছো যে সিরিজটা মেইন সিরিজটা কবে থেকে স্টার্ট হবে। তো ওইটার অ্যান্সারই আজকে এই ভিডিওতে দিব অ্যান্ড হালকা একটু ওয়ার্ম আপ করে নিব। তো প্রথমত 2 দিন আগে আমি একটা পোল দিছিলাম যে এই সিরিজের ভিডিওগুলো থেকেই আমি কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংক ইনক্লুড করবো কিনা। তো ওইখানে ম্যাক্সিমাম ভোট দিছো যে সব কিছু ইনক্লুড করতে, আর কয়েকজন আসো যারা বলছো যে কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংকের দরকার নেই, শুধু ঘুরানো পেঁচানো অঙ্ক যেগুলো আমাদের কাছে আননোন লাগে সেগুলো করায় দেন। তো আমি দুইটা জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করব। তো মেইন সিরিজের ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে 5টা করে অঙ্ক থাকবে, একটা ভিডিওতে 5টা অঙ্ক থাকবে, তার মধ্যে 3টা অঙ্ক থাকবে আননোন যেগুলো তোমরা আমাদের রেগুলার ম্যাটেরিয়াল ঘাইটা পাবা না, আর 2টা অঙ্ক থাকবে হচ্ছে কোশ্চেন ব্যাংক আর হচ্ছে কনসেপ্ট বুক থেকে। ঠিক আছে? তো এইভাবে চলবে যতদিন না পর্যন্ত 26 ব্যাচ অ্যাডমিশন ফেজে ঢুকতেছো। অ্যাডমিশন ফেজে যখন তোমরা ঢুইকা যাবা তখন আর কোনো কোশ্চেন ব্যাংক বা কনসেপ্ট বুকের অঙ্ক এই সিরিজের ভিডিওতে থাকবে না, তখন সবই থাকবে আননোন অঙ্ক। কারণ অ্যাডমিশন ফেজে ঢুকে যাওয়ার পর কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক করা এটা তোমার নৈতিক দায়িত্ব, এটা আমার দায়িত্ব, মানে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে না। ঠিক আছে? তো যতদিন না তুমি অ্যাডমিশনে ঢুকতেছো ততদিন পর্যন্ত আমি কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকের কিছু কিছু অঙ্ক এই জায়গাতে ইনক্লুড করবো, যাতে অনেক স্টুডেন্টই আসো যারা অ্যাডমিশনের আগে আসলে এই দুইটা জিনিস ধরতে পারবে না, তারা হালকা একটু ফ্লেভার পাও। ওকে, আশা করি বুঝাইতে পারতেছি। অ্যান্ড অ্যাডমিশন ফেজে যখন যাবা তখন এই সিরিজের ভিডিওতে প্রত্যেক ভিডিওতে 10টা করে অঙ্ক থাকবে, 10টাই আননোন থাকবে। আশা করি কথাটা বুঝাইতে পারতেছি। অ্যান্ড তোমরা একটু আমার কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের টেস্ট এক্সাম কবে শেষ হবে। খুব সম্ভবত এই সিরিজের ভিডিওগুলো আমি রেগুলার বেজে আপলোড করবো হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে। 2 দিন পর পর একটা করে ভিডিও আসবে। ফর এক্সাম্পল শনিবারে একটা ভিডিও আসলো, রবি সোমবার বাদ দিয়ে মঙ্গলবারে আরেকটা ভিডিও আসবে। মঙ্গলবারে আপলোড হওয়ার পর বুধ বৃহস্পতি বাদ দিয়ে শুক্রবার আপলোড হবে। এইভাবে আর কি 2 দিন পর 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 আর কি ভিডিওগুলো আসতে থাকবে। আশা করি কথা বুঝাইতে পারছি। সো আজকে আমরা একটু ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপটা করবো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এই টপিকের উপরে। ভিডিওর মধ্যে অনেক কিছু একসাথে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে দেখো। ওকে, তাহলে চলো শুরু করি। এইটা হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম ওয়ার্ম আপ অঙ্ক। তো অনেকগুলা কনসেপ্ট আমি এক অঙ্কের মধ্যেই আলোচনা করে দিব। ঠিক আছে? জিনিসটা একটু পার্টে পার্টে করবো, 3টা পার্ট এখানে থাকবে এই ভিডিওর মধ্যে। প্রথম পার্টে আমরা হচ্ছে এই অঙ্কটাকে একটু বোঝার চেষ্টা করব, কি চাইছে কেমনে করতে হবে সেটা একটু বুঝে নিব। সেকেন্ড পার্টে আমরা এইখানে দেখো 2টা ইকুয়েশন আছে, 2টা তোমার হচ্ছে কার্ভ আছে, এগুলোকে প্লট করা শিখবো। যদিও এই অঙ্কের জন্য প্লট না করলেও খুব বেশি একটা প্রবলেম হয় না, বাট তাও আমরা প্লট করাটা শিখবো এই ভিডিওর মধ্যেই। দেন হচ্ছে আমরা থার্ড ফেজে হচ্ছে এটাকে সলিউশন করব। ওকে, আমি খুবই স্লো যাওয়ার চেষ্টা করবো যাতে করে সবাই বুঝতে পারে। তোমার কাছে যদি স্লো মনে হয় সেই ক্ষেত্রে স্পিড আরও বাড়ায় দাও। আমি এমনিতেই ভিডিওতে স্পিড বাড়ায় রাখবো, বাট তাও যদি স্লো মনে হয় তুমি আরও স্পিড বাড়ায় দেখতে পারো। ওকে, তাহলে আসো প্রথমে আমরা একটু অঙ্কটা পড়ে নিই। কি বলছে? বলছে y ইকুয়াল টু মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, y ইকুয়াল টু মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং y ইকুয়াল টু মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি। বক্ররেখা দুটি যত কোণে মানে কত কোণে পরস্পরকে ছেদ করে। এই দুইটা বক্ররেখা কত কোণে পরস্পরকে ছেদ করে সেইটা আমার বের করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি তোমারে বলতাম যে বক্ররেখা না দিয়া আমি যদি তোমারে বলতাম যে ধরো আমি তোমার দুইটা সরল রেখা দিয়ে দিছি, এই একটা সরল রেখা অ্যান্ড হচ্ছে এই একটা সরল রেখা, এটার কালারটা মনে করো এটা। আমি তোমাকে দুইটা সরল রেখা দিয়ে দিলাম অ্যান্ড আমি তোমারে বললাম যে এই সরল রেখা দুইটা মনে করো থিটা অ্যাঙ্গেলে ছেদ করছে। আমি তোমার কাছে এই থিটাটা জানতে চাইলাম, তাহলে কি তুমি আমার বের করে দিতে পারতা? বলো তো, আমি তোমার কাছে এই থিটাটা জানতে চাইতেছি, তুমি কি তাহলে এই থিটাটা আমাকে বের করে দিতে পারতা কিনা? বলো, এই থিটাটা আমাকে বের করে দিতে পারতা কিনা? তুমি বলতা হ্যাঁ ভাই আমি বের করে দিতে পারবো। কারণ কি, আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছি যে দুইটা সরলরেখা যখন কোনো একটা অ্যাঙ্গেলে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে কোণ তৈরি হয় সেই কোণ নির্ণয় সূত্র আমরা পাইছিলাম না? এরকম মনে করো এইটা হচ্ছে আমার ঢাল হচ্ছে M1 এই সরলরেখার, অ্যান্ড এই সরলরেখার ঢাল মনে করো হচ্ছে আমার M2। ঠিক আছে? তাহলে এইটা আমরা পাইছিলাম এরকম যে ট্যান থিটা সমান কি M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এটা ছিল আমার ইকুয়েশন, রাইট? ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের ভ্যালু বের করার জন্য এটা ছিল আমার ইকুয়েশন। কথা ক্লিয়ার? হ্যাঁ, তুমি বলতা ভাই আমি সেকেন্ডের মধ্যে এটা করে ফেলাবো, কি দিচ্ছেন এইসব, এগুলো তো বাচ্চাদের খেল। আচ্ছা, এইবার তোমার আমি আটকে ফেলাইছি কেমনে? আটকে ফেলাইছি যে আমি তোমার সরল রেখা দিনে আমি তোমার দিচ্ছি বক্ররেখা, বলছি বক্ররেখা দুইটা কত কোণে ছেদ করছে এটা বের করে দাও, এতেই তুমি লক্ষ্যে গেছো। বাট লক্ষ্য কিছু নেই, আগেই বলে রাখি যে অ্যাকচুয়ালি জিনিসটা এইটাই বের করতে হবে আমাদের, এই জিনিসটাই আসলে আমাদের বের করা লাগবে। কেমনি কি একটু বুঝাই চলো। তো প্রথমত দেখো, ধরো আমার কাছে দুইটা কার্ভ আছে, একটা কার্ভ মনে করো সেই বৃত্ত ধরে নিলাম একটা কার্ভ। তো আমার এখানে আর কি কার্ভ নেওয়া যেতে পারে? উপবৃত্ত আছে, তো মনে করো এই হচ্ছে আরেকটা কার্ভ। ঠিক আছে? এই হচ্ছে আমার আরেকটা কার্ভ, কালারটা চেঞ্জ করে দিই, এই কালারে দিই। তো দুইটা কার্ভ কি করছে? ছেদ করছে। তুমি ছেদ বিন্দুটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাতে একটা আছে ছেদ বিন্দু, এখানে একটা আছে ছেদ বিন্দু। তো আমরা একটা নিয়ে চিন্তা করি, ধরো আমি এই ছেদ বিন্দুটা নিয়ে চিন্তা করতেছি। তো আমি যদি তোমারে বলি যে কত কোণে এই দুইটা বক্ররেখা কার্ভ ছেদ করছে, আমি আসলে তোমার কাছে জিজ্ঞেস করতেছি, যদি একদম মানে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি, আমি আসলে এই অ্যাঙ্গেলগুলো জানতে চাইতেছি এইটা কত, অথবা মনে করো আমি চাইতেছি যে এই অ্যাঙ্গেলটা কত বের করে দাও, এগুলো বের করতে চাইতেছি যে কত কোণে ইন্টারসেক্ট করছে। বাট বক্ররেখার ক্ষেত্রে আসলে আমরা একদম ডিরেক্টলি এইভাবে বের করতে পারি না, আমাদের একটা বেজের দরকার হয়।
ঠিক আছে, যেহেতু বক্ররেখার পয়েন্টগুলোতে কার্ভেচার রেগুলার বেজে চেঞ্জ হতে থাকে, সো আমার প্রথমে একটা ফিক্সড বেস দিয়ে দিতে হয়, দেন হচ্ছে ওইটার রেসপেক্টে সব কিছু মেজার করতে হয়। কথাটা হয়তো বুঝো নাই, বুঝাইতেছি আসো। তো প্রথমত আমাদের করতে হবে কি, আমরা করবো কি, একটু জাস্ট মনে রাখো স্টেপ, যে পয়েন্টে ইন্টারসেকশন করছে, মানে আমাদের বের করবো কত কোণে ইন্টারসেকশন হয়েছে, রাইট? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, কত কোণে ইন্টারসেকশন হয়েছে। আমরা করবো কি, যে বিন্দুতে ইন্টারসেকশন হয়েছে, মনে করো এইটা আমি চিন্তা করতেছি, সেই বিন্দুতে উভয় কার্ভের ওপর স্পর্শক টেনে দেবো। কি বললাম, আবার বলি, যে বিন্দুতে ছেদ করছে কার্ভ দুইটা, সেই বিন্দুতে দুইটা কার্ভের উপরই কী করবো, স্পর্শক টেনে দেবো। অর্থাৎ এইখানে ছেদ করছে, তো এই পয়েন্টে আমি কি করবো, এই উপবৃত্তের উপর স্পর্শক টেনে দেবো। এই মনে করো স্পর্শক টেনে দিলাম, ওকে। সিমিলারলি কী করবো, সিমিলারলি এই পয়েন্টে ছেদ হয়েছে, এই পয়েন্টে বৃত্তের উপর স্পর্শক টেনে দেবো। মনে করো এই হচ্ছে বৃত্তের উপর আমার স্পর্শক, এই হচ্ছে বৃত্তের উপর আমার স্পর্শক, ঠিক আছে। তো এই স্পর্শক দুইটার মাঝখানে যে কোণ, সেইটাই হবে আসলে বক্ররেখা কর্তৃক, মানে বক্ররেখা দুইটা দ্বারা উৎপন্ন কোণ, বা বক্ররেখার ছেদ বিন্দুতে উৎপন্ন কোণ। কথা কি ক্লিয়ার? তাহলে আমি একটু নোট আকারে জিনিসগুলো লেখা রাখি, না তো অনেকে ভুলে যাবা। দেখো আমাদের টাস্ক কী করতে হবে, আমি সিরিয়াল ওয়াইজ লেখা রাখি কী করতে হবে। সিরিয়াল ওয়াইজ আমি জিনিসগুলোকে লেখা রাখতেছি। আমার প্রথম কাজ হবে, দেখো আমার প্রথম কাজ হচ্ছে ছেদ বিন্দু নির্ণয় করা, অর্থাৎ বক্ররেখা দুইটা কোন পয়েন্টে ছেদ করছে সেটা বের করা, ছেদ বিন্দু বের করা। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এটা হবে আমার প্রথম কাজ, ছেদ বিন্দু বের করা। এই যে এই দুইটা পয়েন্ট আগে বের করা, এটা ফার্স্ট কাজ। দেন সেকেন্ড যে কাজ হবে, সেকেন্ড কাজ হবে ছেদ বিন্দুতে উভয় কার্ভের ওপর, ঠিক লিখছি, কার্ভের ওপর CURV, হ্যাঁ কার্বন, ঠিক আছে, কার্ভের ওপর কী করবো, স্পর্শক আঁকবো। এটাকে এই সাইডে লিখি, ছেদ বিন্দুতে উভয় কার্ভের ওপর কী করবো, উভয় কার্ভের ওপর স্পর্শক আঁকো বা স্পর্শক আঁকবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। থার্ড কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে স্পর্শকের ঢাল বের করো। স্পর্শকের ঢাল বের করবো কোথায়, কোন জায়গায় বের করবো, স্পর্শকগুলো আঁকছি কোন জায়গাতে, ছেদ বিন্দুতে। তাহলে স্পর্শকের ঢাল বের করবো কোথায়, যে ছেদ বিন্দু যেখানে সেখানে। এই হচ্ছে সিম্পল 3টা টাস্ক আমাদের করতে হবে। এখন ঢাল বের করা তো আমরা জানি, ঢাল কেমনে বের করে, এখানে একটু লেখা রাখি যে কার্ভের ইকুয়েশন দেওয়া থাকলে কি জাস্ট ডেরিভেটিভ নিব, ডেরিভেটিভ নিব, তাহলে ঢালের ইকুয়েশন পাই যাবো। ওই ঢালের ইকুয়েশনে কী করবো, ছেদ বিন্দু বসাই দেবো। সিম্পল, আমরা যেভাবে ঢালটা বের করি, ডিফারেন্সিয়েশন যারা করছি তারা আশা করি সবাই এইসব কথা জানি, ঠিক আছে, কথা বুঝাইতেছি। তাহলে এইখানে দেখো, এই 3টা কাজ আমাদের করলে কাহিনী শেষ। তাহলে এই জিনিসটাকে এখন দেখো, এখন আমি একটু কপি করে এই সাইডে নিই। এইবার দেখো, আমি যে বললাম আসলে এইটাই বের করা, এটা আশা করি এতক্ষণে বুঝে গেছো। আমি যে কার্ভগুলোকে সরাই দিতেছি, তাহলে অ্যাকচুয়ালি আসলে আমরা কী বের করবো, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাই বের করবো। এই যে কী বলছি, স্পর্শকের ঢাল বের করতে হবে। মনে করো এইটার ঢাল পেলাম হচ্ছে M1, কেমনে ডেরিভেটিভ করে, এইটার ঢাল পেলাম হচ্ছে M2, ডেরিভেটিভ করে, দেন হচ্ছে আমার কি, আমি জাস্ট এই ফর্মুলাটা এই জায়গার মধ্যে ইউজ করে দেবো, ঠিক আছে। তো কেমনে কী করতে হবে আশা করি বুঝাইতে পারছি, আমি বুঝাইতে পারছি। এইবার আমরা সেকেন্ড ফেজটা শুরু করি এই অঙ্কের। আমরা হচ্ছে এই কার্ভগুলো প্লট করব, ঠিক আছে। কার্ভ আমাদের প্লট করতে হয়, অনেকেই আমরা দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের লাস্ট ফেজে চলে যাই, তাও কার্ভ প্লট করা শিখি না, পারি না। ফলাফল হয় কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সো এই কার্ভটা আমাদের প্লট করা শিখতে হবে। আমি এখানে একটু আলোচনা করে যাই। মনে করো তোমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এরকম, y = ax² + bx + c। এই হচ্ছে একটা কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ আছে। এইটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা প্যারাবোলা, ঠিক আছে। তো এই প্যারাবোলা যদি আমি আঁকতে চাই, কেমনে আঁকবো, মনে করো দুইটা শর্ত আছে। যদি এই যে এ আছে না, এখানে x² সহগ এ, এই এ যদি গ্রেটার দেন 0 হয়, এ যদি কি হয়, পজিটিভ কিছু হয়, সেই ক্ষেত্রে এই কার্ভের চেহারাটা হবে এইরকম, ঠিক আছে। অর্থাৎ আমার আপওয়ার্ড ওপেনিং হবে এরকম, উপরের দিকে মুখ করে থাকবে যদি কি a > 0 হয়। তো আমাদের একটা পয়েন্ট এখানে বের করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা বলি ভার্টেক্স, ঠিক আছে, ভার্টেক্স। তো ভার্টেক্সের পয়েন্টটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে -b/2a -d/4a। এটা হচ্ছে আমার ভার্টেক্স পয়েন্ট, ঠিক আছে। -b/2a, -d/4a, এটা হচ্ছে আমার ভার্টেক্সের পয়েন্ট। ক্লিয়ার? এখানে ডি কি, ডি হচ্ছে নিশ্চয়ক, b² - 4ac, তো এটা মাথায় রাখবা। অ্যান্ড মনে রাখবা এই শেপের জন্য এই ভার্টেক্সটা হচ্ছে একদম লোয়েস্ট পয়েন্ট, একদম নিচের পয়েন্ট আর কি। তো ভার্টেক্সটা বের করা লাগে মেনলি আমাদের সিমেট্রিটা বোঝার জন্য। এই ভার্টেক্সের অ্যাবাউটে আসলে ভার্টেক্সের ভিতর দিয়ে যে লাইনটা যাবে, এইটার অ্যাবাউটে আমার কার্ভটা সিমেট্রিক হয়, ঠিক আছে। এটা কি গেল, a > 0 জন্য গেল। এবার আসো, আমার যদি a <0 হয় তখন কি হবে, মনে করো আমার a হচ্ছে <0, সেই ক্ষেত্রে এটা হবে কি, ডাউনওয়ার্ড হবে, এরকম ডাউনওয়ার্ড হবে শেপটা।
ঠিক আছে। আর ভার্টেক্স একই রকম -b/2a -d/4a, ভার্টেক্স একই রকম থাকবে -b/2a -d/4a, একই রকম এই জায়গাতে থাকবে। কথা ক্লিয়ার? তো এই শেপের ক্ষেত্রে আমার যে ভার্টেক্স সেটা কি একদম উপরের পয়েন্ট হবে, ঠিক আছে, একদম উপরের পয়েন্ট হবে। তো একটা এই ধরনের মনে করো আমি যদি আঁকতে চাই আর কি, কোয়াড্রেটিক প্লট করতে চাই, তাহলে আমার কি আসলে লাগে? প্রথম কাজ হবে আমার ভার্টেক্সটা বের করা, ভার্টেক্স বের করা। প্রথম কাজ হবে ভার্টেক্স বের করা। কোয়াড্রেটিক প্লট করার জন্য প্রথম কাজ কী হবে? ভার্টেক্স বের করা, -b/2a -d/4a। সেকেন্ড কাজ কী হবে? সেকেন্ড কাজ হবে ওয়াই এক্সিসের ছেদবিন্দু, ওয়াই এক্সিস ইন্টারসেপ্ট বের করা। ইন্টারসেপ্ট মানে হচ্ছে কি ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করছে কার্ভটা, ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটা বের করতে হবে, অর্থাৎ ওয়াই এক্সিস ইন্টারসেপ্ট বের করতে হবে। এই দুইটা কাজ করলেই আমার কার্ভ আঁকা হয়ে যায়, ঠিক আছে, একদম সুন্দর শেপে এক্স্যাক্ট শেপে আঁকা হয়ে যায়। বাট আমরা যে কাজগুলো করি বা যা বের করি তার জন্য অনেক সময় এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটাও আমাদের বের করতে হয়। তো আমাদের এক্স এক্সিস ইন্টারসেপ্টটাও বের করতে হবে। এক্স এক্সিস ইন্টারসেপ্ট বের করো। তো এই তিনটা কাজ মেনলি দুইটা করলেই আঁকা হয়ে যায়, বাট তিনটাই আমাদের বেসিক্যালি করতে হয়। ওয়াই এক্সিসে কোন বিন্দুতে ছেদ করছে এটা বের করার জন্য আমরা কী করি? জাস্ট এক্সের জায়গাতে 0 বসায় দিই, ওয়াইয়ের যে ভ্যালু আসে সেটাই। আর এক্স এক্সিসে কোন পয়েন্টে ছেদ করছে এটা বের করার জন্য আমরা কী করি? জাস্ট ওয়াইয়ের ভ্যালু 0 বসায় দিই, তাইলেই হয়ে যায়। তো এই হচ্ছে তিনটা কাজ করলেই কিন্তু আমার গ্রাফ আঁকা হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। এবার চলো আমরা তাহলে গ্রাফটা প্লট করি। একটা আমি প্লট করবো, একটা তোমরা প্লট করবা। তো প্রথমত এই কোয়েশনটা চিন্তা করো, y = mod x² - 1, y = mod of x² - 1, ঠিক আছে। তো এখানে মড দেওয়া আছে, বাট আমরা কি আমরা মডের জন্য তো শিখিনি, আমরা বেসিক ax² + bx + c এরকম শিখছি। এখানে মড দিছে, তো শুরুতে আমরা করবো কি মড ফট ছাড়া চিন্তা করবো। মনে করো মড নাই, অর্থাৎ আমরা এইটার জন্য প্লট করবো x² - 1, এটার জন্য প্লট করবো। দেন মডের জন্য কি মডিফিকেশন লাগে সেটা বলতেছে, এইটা আমরা প্লট করবো। তো তাইলে দেখো এখানে আমার এ বি সি কত, আমার এটা কত এই কার্ভের জন্য, এ হচ্ছে 1, আমার বিটা কত, বি নাই তার মানে 0, আর আমার সিটা কত, সি হচ্ছে -1। তাহলে আমার প্রথম কাজ কি ভার্টেক্স বের করা, 1 নম্বর কাজ ভার্টেক্স বের করো। ভার্টেক্সটা কি? ভার্টেক্সের সূত্র কি? -b/2a, বি এখানে যেহেতু 0 তার মানে 0 হয়ে যাবে, -d/4a, ডি এর ভ্যালু কি b² - 4ac, b² - 4ac, ডি এর ভ্যালু তো মাইনাস একটা সাইন থাকবে d/4a, তাহলে ডি এর ভ্যালু কি b² -4 ইন্টু a এর ভ্যালু আছে 1 ইন্টু c এর ভ্যালু আছে -1, ঠিক আছে। তাহলে -d/4a, 4 ইন্টু a, 4 ইন্টু 1, তো এটা হচ্ছে কি আমার ভার্টেক্স পয়েন্ট। তো ভার্টেক্সটা কত আসে আলটিমেটলি? এখানে হচ্ছে 0, এটা তো 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? 4ac, হ্যাঁ মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে আবার মাইনাস। ঠিক করতে দিত আমার ক্যালকুলেশনগুলো গেলো, মাইনাসে মাইনাসে প্লাস, বাইরে আবার একটা মাইনাস, তার মানে -4/4 -1, হ্যাঁ ভার্টেক্সটা হচ্ছে 0 -1। তো আমাদের সেকেন্ড কাজ কি বলো? ওয়াই এক্সিসের ইন্টারসেপ্ট, অর্থাৎ এক্সের পজিশনে 0 বসানো। দেখো এইটাই কিন্তু ওয়াই এক্সিসের উপর পয়েন্ট, এক্সের পজিশনে 0। সো আমাদের সেকেন্ড কাজটা করার দরকার নেই, সেকেন্ড কাজটা আর আমাদের করার দরকার নেই। তাহলে থার্ড কাজটা কি? থার্ড কাজটা হচ্ছে এক্স অক্ষের ইন্টারসেপ্ট। তাহলে এক্স অক্ষের ইন্টারসেপ্ট বের করতে আমরা কী করি? ওয়াইয়ের পজিশনে 0 বসাই। তাহলে ওয়াইয়ের পজিশনে এখানে 0 বসাও, তাহলে এখানে কি আসবে? এক্সের ভ্যালু আসবে +-1। ওয়াইয়ের পজিশনে 0 বসাইলে এক্সের ভ্যালু আসবে হচ্ছে তোমার, একটু আমি ডিটেলসেই করি, আমরা কী করবো? ওয়াইয়ের পজিশনে 0 বসাই দেবো, এই কার্ভেরই ওয়াইয়ের পজিশনে কী করবো? 0 বসাই দিব। সেই ক্ষেত্রে আমার এক্সের ভ্যালু কত আসবে? 1 +-1 +-1, তার মানে আমার পয়েন্ট দুইটা কি? একটা পয়েন্ট হবে হচ্ছে 1,0, আরেকটা পয়েন্ট কী হবে? -1,0। সো আমাদের যা দরকার সব কিছুই বের করে ফেলছি। এবার চলো এটাকে প্লট করি, প্লট করে ফেলি। তো মনে করো এই হচ্ছে আমার এক্স অক্ষরেখা, এই হচ্ছে আমার ওয়াই অক্ষরেখা। আমাদের কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে মড দিয়ে, বাট আমরা কি মড ছাড়াটা প্লট করবো আগে, মড ছাড়াটা আগে আমরা প্লট করে ফেলবো। তো প্রথমত ভার্টেক্স কত? 0 -1, এই যে 0 -1 এখানে কোথাও থাকবে ভার্টেক্স। তার হচ্ছে এক্স অক্ষের ইন্টারসেপ্ট কত? 1 0 -1 0, তো 1 0 মনে করো এখানে কোথাও থাকবে, আমি আগে আইকা দিই তারপর পয়েন্ট বসাই দেবো না, তো দেখতে বাজে হবে। তো মনে করো এই হচ্ছে আমার কার্ভ, ঠিক আছে, এই হচ্ছে আমার কার্ভ। তো এই পয়েন্টটা হচ্ছে আমার 1 0 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার, এই পয়েন্টটা কি -1 0 পয়েন্ট, -1 0 পয়েন্ট। তো আমার কার্ভ আঁকা হয়ে গেছে, ঠিক আছে। আর এই পয়েন্টটা কি ছিল? এই পয়েন্টটা ছিল 0 -1, ঠিক আছে, 0 -1। বাট এইটা হচ্ছে নর্মাল, যদি মড না থাকতো তাহলে এরকম হতো। এবার মড আছে, মড দেওয়া থাকলে করবে কি, যে পার্টটা নিচে আসে দেখো, মড মানে কি ওয়াইয়ের কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, বাট এই পোর্শনটাতে ওয়াইয়ের ভ্যালু কিন্তু নেগেটিভ, নিচের পার্টে, এক্স অক্ষের নিচের পার্টে কি ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ। সো আমার কাজ হবে এই নিচের পার্টটাকে জাস্ট উপরে তুলে দিব, বা এক্স্যাক্টলি বলতে গেলে এই এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষকে আয়না মনে কইরা, এক্স অক্ষ মনে করো একটা আয়না, সেই এক্স অক্ষের সাপেক্ষে আমি নিচের পার্টটুকে কী করবো? রিফ্লেকশন নিব। কথা বুঝাইতে পারছি? এক্স অক্ষের সাপেক্ষে কী করবো? নিচের যে পোর্শন সেটার একটা রিফ্লেকশন নিয়ে নিব,
তাহলে রিফ্লেকশন যদি এক্স অক্ষের সাপেক্ষে নেই, সেই ক্ষেত্রে এই পয়েন্টটা হয়ে যাবে কি এইখানে থেকে এইখানে চলে যাবে, এইখানে চলে যাবে। অর্থাৎ এটা ছিল 0-1, এটা হয়ে যাবে কি 0+1। ঠিক আছে, অর্থাৎ আমার জিনিসটা এইরকম হয়ে যাবে, এইরকম কিছু একটা হয়ে যাবে, আমি এইরকম কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু এই পার্টটা মুছে দিই। আর নিচের পার্টটা কিন্তু তখন আর থাকবে না, নিচের পার্টটা কি থাকবে না, কারণ নিচের পার্টে ওয়াই নেগেটিভ হয়ে যেতেছিল, বাট মড থাকার কারণে ওয়াই কিন্তু নেগেটিভ আসবে না। সো এই হচ্ছে আমার পয়েন্টটা, তখন এই পয়েন্টটা হয়ে যাবে কি 0-1, জাস্ট এক্স এক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন নিয়ে নিছি। তো এই হচ্ছে আমার একটা কার্ভ আমার আঁকা হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে এই কার্ভটা প্লট করা। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কার্ভ। ঠিক আছে, একই প্রসেসে আমি আঁকছি। তোমার হচ্ছে হলুদটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ভ। এখানে ক্যালকুলেশনগুলো লিখে দেওয়া আছে, যারা পারছো তারা তো পারছি, যারা পারো নাই তারা হচ্ছে ক্যালকুলেশন ফলো করে আবার এঁকে ফেলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কোন জায়গাতে, যে এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো আমাদের প্রথম কাজ কি ছিল, মানে এখানে তো গ্রাফ আমরা আঁকলাম। ঠিক আছে, গ্রাফ না আঁকলেও সমস্যা ছিল না, এখন হচ্ছে আমরা সলিউশনের পার্টে চলে যাব। ঠিক আছে, আমাদের প্রথম কাজ ছিল কিন্তু এই পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করা। এই যে এখানে দেখো লেখা আছে, কি লিখছিলাম দেখো, প্রথম কাজ কি, ছেদ বিন্দু বের করা, ছেদ বিন্দু বের করা। দেন হচ্ছে দ্বিতীয় কাজ কি, ছেদ বিন্দুতে কার্ভের উপর স্পর্শক আঁকা, মানে হচ্ছে মেনলি হচ্ছে স্পর্শকের ঢালটা বের করা। প্রথম কাজ ছেদ বিন্দু, দ্বিতীয় কাজ হচ্ছে স্পর্শকের ঢাল বের করা। ওকে, তাহলে আসো আমরা এটার ছেদ বিন্দুটা আগে বের করে ফেলি। চলো আমি একটু এটাকে কপি করে নিই, এটাকে কপি করে নিই, আমি এই পার্টটা বাদ দিলাম। তো এবার আসো ছেদ বিন্দুটা বের করে ফেলি। তো এখানে কি দুইটা ওয়াইকে আমি ইকুয়েট করে দিই, তাহলে কি আসে, দুইটা ওয়াইকে আমি ইকুয়েট করবো, তাহলে কত আসে, x² - 3 মডুলাস, আর এখানে কি থাকে, মডুলাস অফ x² - 1। তো মডুলাস যদি আমরা তুইলা দিই, সেই ক্ষেত্রে কী করি, এক সাইডে প্লাস মাইনাস দিয়ে দিই। এখানে মনে করো প্লাস মাইনাস দিলাম, থাকে কি x² - 1। এবার প্লাস দিয়ে ওপেন করলে দেখো x² কাটা পড়ে যায়, সো এখান থেকে কিছু পাবো না, মাইনাস দিয়ে জিনিসটাকে ওপেন করতে হবে। তাহলে x² - 3 ইকুয়াল টু মাইনাস x² -1। তাহলে এইবার হচ্ছে কত আসে, এখানে 2x², এখানে 4, তার মানে x² ইকুয়াল টু আসে হচ্ছে 2, বা x এর ভ্যালু আসতেছে কত, x এর ভ্যালু আসতেছে +-√2, +-√2। ঠিক আছে, +-√2। তার মানে এই যে এই পয়েন্টের জন্য +√2 থাকবে, এই পয়েন্টের জন্য -√2 থাকবে, সিম্পল। এবার তাহলে ওয়াইয়ের ভ্যালুটা বের করে ফেলি, যে কোনো একটাই বসাও, যে কোনো একটাই বসাও ওয়াইয়ের ভ্যালু। দেখো যেহেতু হোল স্কোয়ার শেপে আছে, সো +-2 বসায় দিলে কত আসে, দুইটার জন্যই আসলে 2 আসে, 2 - 1 হচ্ছে কত, 1। তার মানে ওয়াইয়ের ভ্যালুটা আসবে হচ্ছে 1, ওয়াইয়ের ভ্যালুটা আসবে হচ্ছে 1, ওয়াইয়ের ভ্যালুটা আসবে কি 1 আসবে। তার মানে আমার এই বিন্দুটা কি আসবে, এই বিন্দুর কোঅর্ডিনেটটা কত হবে, এই বিন্দুর কোঅর্ডিনেটটা হবে কত, √2, 1, √2, 1। এটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট, অ্যান্ড এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা কি আসবে, সেটা কি আসবে, সেটা আসবে -√2, 1। তো এই হচ্ছে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেলাম, প্রথম কাজ শেষ। এবার আমাদের কাজ কী ছিল বলছিলাম, ওই পয়েন্টে যে স্পর্শকগুলো হবে তাদের ঢাল বের করতে হবে। অর্থাৎ এই পয়েন্টে গোলাপি কার্ভের উপর যে স্পর্শক আমি আঁকবো সেটার ঢাল বের করবো, অ্যান্ড সিমিলার এই পয়েন্টে হলুদ কার্ভের উপর আমি যে স্পর্শক ড্র করবো সেটার ঢাল বের করবো। তাহলে আমি ফার্স্টে গোলাপি কার্ভ করি, আমি এইভাবে লিখে রাখলাম, গোলাপি কার্ভ আমাদের কোনটা ছিল, প্রথমটা ছিল গোলাপি কার্ভ। ঠিক আছে, তাহলে এই যে এইটা, তো এই কার্ভের উপর আমি ওই পয়েন্টে কী করবো, স্পর্শক বের করবো, স্পর্শকের ঢাল বের করবো। তাহলে এত কার্ভের উপর আমি কী করতেছি, স্পর্শকের ঢাল বের করতেছি, এই কার্ভের উপর কী করতেছি, স্পর্শকের ঢাল বের করতেছি। ঠিক আছে, কোন বিন্দুতে, কোন বিন্দুতে, দেখো এই পয়েন্টে। এখানে একটা কথা বলে রাখি, দেখো আমার টোটাল যে সিস্টেম, টোটাল যে চিত্রটা, এটা কিন্তু ওয়াই এক্সিসের রেসপেক্টে কি সিমেট্রিক, তাই না, টোটাল জিনিসটা কি ওয়াই এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। সো এই জায়গাতে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এইখানেও আসলে সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। এই জায়গাতে স্পর্শক দুইটা যত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এইখানেও কি স্পর্শক দুইটা সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। সো আমরা এইটা নিয়ে চিন্তা করবো, এইটার জন্য বের করবো, ওইটা অটোমেটিক সেম জিনিসই আসবে। ঠিক আছে, তুমি এই পয়েন্টটাকে চিন্তা করো, √2, 1। এটা কেন নিলাম, কারণ এখানে নেগেটিভ কিছু নাই, এই জায়গাতে নেগেটিভ আছে, নেগেটিভ দেখলে আমার একটু মানে উল্টাপাল্টা লাগে। ঠিক আছে, সো আমি এটা দিয়ে করতেছি। তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য, আমাদের প্রথম কাজ ছিল পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে ফেললাম, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। এবার দ্বিতীয় কাজ ছিল যে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে উভয় কার্ভের উপর যে স্পর্শকগুলো হবে, সেই স্পর্শকগুলোর ঢাল বের করা। তাহলে আমি প্রথম যে স্পর্শক, অর্থাৎ প্রথম যে কার্ভ, অর্থাৎ x² - 1, সেটা নিলাম, এইটার উপর আমি ঢাল বের করতে চাইতেছি এই পয়েন্টের, এই পয়েন্টে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, প্রথমত ঢাল বের করার জন্য আমাদের কী করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। তো ডেরিভেটিভ করার জন্য মডুলাসটা আগে আমি সরাই। কেমনে সরাবো, দেখো আমি কোন পয়েন্টে বের করতে চাইতেছি, √2, 1, এই পয়েন্টে বের করতে চাচ্ছি, তাই না। তো এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, তুমি যদি এখানে √2 পয়েন্টটা বসাও, √2 পয়েন্টটা যদি তুমি এখানে বসাও, তাহলে কত আসে, √2 হোল স্কোয়ার মানে 2 - 1, 1 আসে, মানে পজিটিভ, তাই না। √2 এই জায়গাতে কত দিবে, পজিটিভ একটা মান দিবে। তো মডুলাসের ভিতরে যদি পজিটিভ জিনিস থাকে, তাহলে মডুলাসটা ওপেন হয় কি, প্লাস দিয়েই ওপেন হয়, তাই না। মডুলাসের ভিতরে যদি পজিটিভ জিনিস থাকে, তার মানে মডুলাসটা কী হবে, মডুলাসটা ওপেন হবে কি, প্লাস হয়েই ওপেন হবে। বোঝানোর জন্য এইভাবে লিখলাম। ঠিক আছে, সো আমি আসলে এই পজিটিভ পার্টটাকে কী করবো, ডেরিভেটিভ করবো। অর্থাৎ আমার ইকুয়েশন কি, y = x² - 1। তো এইবার আমি কী করবো, সিম্পল ডেরিভেটিভ করো, dy/dx। তাহলে এখান থেকে x² ডেরিভেটিভ করলে আসবে 2x। আমার কার্ভের মানে ইটা লাগতেছিল কোন জায়গাতে বলো, কোন পয়েন্টে আমার লাগবে, এই পয়েন্টে স্পর্শকের ঢাল লাগবে √2, 1। তো এখানে বসায় দাও, বসায় দাও। সুতরাং dy/dx কোন বিন্দুতে,
√2, 1 বিন্দুতে √2, 1 বিন্দুতে এটা কত আসবে তাহলে এক্সের ভ্যালু √2 স্কোয়ার রুট অফ 2। সো এইটাকে আমি ধরে রাখলাম হচ্ছে আমার m1 হিসেবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার m1। কথা ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? সিমিলারলি আমি এটাকে একটু কপি করে নিই, এই জিনিসটাকে কপি হয়েছে, হ্যাঁ। এবার হচ্ছে এই পার্টটুক সরাই দিই, দেখো এটা তো আমার দরকার নেই, এই পার্টটুক আমি সরাই দিলাম, এই পার্টটুক আমি সরাই দিলাম, এই পার্টটুক আমি সরাই দিলাম, এইটুককে আমি এই জায়গাতে নিয়ে আসলাম একটু লেফট সাইডে, এইটুককে আমি এই জায়গাতে রাখলাম, ঠিক আছে। তাহলে একটা কার্ভের ওপর স্পর্শকের ঢাল আমার বের করা হয়ে গেছে। এবার অন্যটা বের করবো। এবার অন্যটা কোনটা ছিল? y ইকুয়াল টু মডুলাস অফ x স্কোয়ার মাইনাস 3। তো এই কার্ভের ওপর আমরা কোন বিন্দুতে স্পর্শক বের করবো? √2, 1 বিন্দুতে, তাই না? √2, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করবো। তাহলে আসো এইবার দেখো √2, 1 এই পয়েন্টটা যদি তুমি এইখানে বসাও, y এর ভ্যালু কি আসে দেখো তো। √2 বসাও, তাহলে √2 স্কোয়ার কি 2 মাইনাস 3 -1, অর্থাৎ √2 এর জন্য ভিতরের পার্টটা কি নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তখন কি হবে? মডুলাসের ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে তখন মডুলাসটা ওপেন হয় কি বাইরে একটা নেগেটিভ দেওয়া, তো বাইরে একটা নেগেটিভ দেন হচ্ছে এখানে যেটা আছে x স্কোয়ার মাইনাস 3। তার মানে আমি আসলে আমার ডেরিভেটিভ করবো কি এইটাকে মাইনাস x স্কোয়ার মাইনাসে প্লাস 3। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এটা ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে? dy/dx এখানে কত হবে? -2x। তাহলে আমার এটা কি স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম, বাট আমার এক্স্যাক্টলি স্পর্শক লাগবে কোথায়? √2, 1 পয়েন্টে। তাহলে dy/dx অ্যাট কত? dy/dx এটা কোন পয়েন্টে চেয়েছে? √2, 1 এই পয়েন্টে চেয়েছে, তাহলে এটা কত আসবে? -2 √2, এইটার ভ্যালু আমি ধরে রাখলাম হচ্ছে m2, এইটার ভ্যালু রাখলাম আমার কি m2। তাহলে এবার কি আমাদের কাজ শেষ না? বলো, এটার ভ্যালু আমি ধরে রাখলাম হচ্ছে আমার m2। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল বের করার জন্য লাগতো কি? 2 টাইম লাগতো। দেন সূত্র কি? tan θ সমান m1 - m2/1 + m1 × m2 বাইরে একটা কি মড। তাহলে এটাকে আমি আরেকটু করে ফেলাই। এবার হচ্ছে আমার এই পার্টের দরকার নেই, এই পার্টের আর দরকার নেই, এই পার্টের আর আমার দরকার নাই, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে পুরো জিনিসটাকে একটু লেফটে নিয়ে নিই, পুরো জিনিসটাকে একটু লেফটে নিয়ে নিই। এটাকে আমি এই জায়গাতে দিলাম, আস্তে 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 এটাকে আমি এইখানে দিলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো, আশা করি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম আমার ওই পয়েন্টে যে কার্ভগুলোর মাঝখানে, মানে ওই পয়েন্টে যে দুইটা স্পর্শক আমি টানছি তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে আমার tan থিটার সূত্র কি? tan থিটার সূত্র কি? একটা মড থাকবে বাইরে m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 × m2, ঠিক আছে। তাহলে m1 এর ভ্যালু কত পাইছি? 2 স্কোয়ার রুট অফ 2 মাইনাস m2 এর ভ্যালু কত পাইছি? -2 স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই 1 প্লাস, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ মাইনাস হয়ে যাবে m1 × m2 বাইরে একটা মড। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই কি আমার, এটা ক্যালকুলেট করে দেখো কত আসে, এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। বুঝা গেছে জিনিসটা? সলিউশন কিন্তু কম, কিন্তু ভিতরে ওই যে গ্রাফ প্লট করাটা দেখানোর কারণে হয়তো সলিউশনটা একটু বড় বড় লাগতেছে, বাট মেইন কথা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন বাইর করে নিব, দেন ওই পয়েন্টে দুইটা কার্ভের জন্যই যে স্পর্শক আঁকা যাবে সেই স্পর্শকের ঢাল বাইর করে নিব, দেন ওই দুইটাই হবে m1 m2, দেন এই সূত্রে বসাইলে আমার থিটা কিন্তু আমি পেয়ে যাব। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে এইবার এইটা তোমাদের নিজের কাজ, এখনই করে ফেলো। যারা বুঝছো তারা এটা ইজিলি করে ফেলতে পারবা। এটা কি ট্রাই ইয়োর সেলফ, এইটা এখনই নিজে করে ফেলো, এই জিনিসটা নিজে করো, এই জিনিসটা নিজে করো। তো এইটার সলিউশন নিজে করবো অবশ্যই, অ্যান্ড এইটার সলভ মানে এই স্লাইডে লেখা সলভ সেটা আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করা থাকবে। প্রথমে নিজে করবা, দেন হচ্ছে ওইটার সাথে অ্যান্সার মিলাবা, ঠিক আছে। আর যদি না পারো সেই ক্ষেত্রে অ্যান্সারটা দেখে নিও। কথা বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।